as a functional arrangement by section or department, acquisition, classification, cataloging, reference service, circulation and maintenance section, periodical sections, account sections, administration section, main library and departmental library, special reading room and special collection section. দেখো এইখানে বলছে যে ফাংশনাল অ্যারেঞ্জমেন্ট, বলছে যে বাই সেকশন অর ডিপার্টমেন্ট। বিভিন্ন লাইব্রেরিতে অ্যাকুইজিশন সেকশন আলাদা থাকে, ক্লাসিফিকেশন সেকশন আলাদা থাকতে পারে, ক্যাটালগিং সেকশন, রেফারেন্স সেকশন, এই রেফারেন্স সার্ভিস, সার্কুলেশন, মেইনটেনেন্স, পিরিয়ডিক্যাল সেকশন, অ্যাকাউন্ট সেকশন, অ্যাডমিনিস্ট্রেশন সেকশন, এইভাবে বিভিন্ন সেকশন অনুযায়ী ভাগ থাকতে পারে। আবার কোনো লাইব্রেরিতে এতটা স্পেসিফিক ভাগ না করে প্রসেসিং সেকশন বলে একটা রইলো, সেখানেই মানে এই যে অ্যাকুইজিশন, ক্লাসিফিকেশন, ক্যাটালগিং ইত্যাদি গুলো করা হয়। হলো, এটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে যে তারা কত সংখ্যক ডকুমেন্টকে প্রসেস করছে, তাদের কত স্টাফ প্যাটার্ন, মানে স্টাফের সংখ্যা কত, ইত্যাদির উপরে এগুলো ডিপেন্ড করে। তো এটা হচ্ছে যে বিভিন্ন সেকশন অনুযায়ী ভাগ করা। তাছাড়া আরেকটা হতে পারে যে মেইন লাইব্রেরি, ডিপার্টমেন্টাল লাইব্রেরি। যেমন আমাদের ইউনিভার্সিটিতে এতদিন পর্যন্ত মাঝখানে মাঝখান না, এখন একটু সেটা ড্রপ রয়েছে। তথাপি আমাদের কনসেপ্ট ছিল যে মেইন লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি আর হচ্ছে ডিপার্টমেন্টাল লাইব্রেরি। ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে বিভিন্ন বই থাকবে। স্টুডেন্টরা সেই ডিপার্টমেন্টাল লাইব্রেরি থেকেই বই নেবে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা সেন্ট্রাল লাইব্রেরি থেকেও বই নিতে পারে। আরেকটা যেটা বলছে সেটা হচ্ছে যে কি বলা যায়, স্পেশাল রিডিং রুম। এবার মানে সিরিয়াস রিডারদের জন্য, রিসার্চারদের জন্য স্পেশাল রিডিং রুম রাখা হয়। অর্থাৎ তাদের ক্ষেত্রে আরেকটু বেশি স্পেস রাখা হয়, সেইখানে আলাদা করে রাখা হয় যাতে জেনারেল রিডাররা সেইখানে না আসে। ফলে সকলেই সেখানে সিরিয়াস রিডার থাকবে, সেই হিসেবে আলাদা রাখা হয়। অনেক সময় স্পেশাল কালেকশন সেকশনও রাখা হয়। বিভিন্ন এটা ইউজার্সদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কালেকশন সেকশন আলাদা রাখা হলো, সেইখানে যারা ব্যবহার করবে তাদের জন্য আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হলো, এই রকম করা। ঠিক আছে? নেক্সট যেমন বলছে সাবজেক্ট অ্যারেঞ্জমেন্ট। সাবজেক্ট অ্যারেঞ্জমেন্ট বলতে যে সাবজেক্ট ডিপার্টমেন্ট সেকশন ক্যান বি ইউজড অ্যাজ এ বেসিস ফর দ্য অর্গানাইজেশন অফ দ্য লাইফ। যেমন ওই যে বললাম না ডিপার্টমেন্টাল লাইফ, তাহলে সেগুলো হয়ে গেল সাবজেক্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্ট, বেঙ্গলি ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, এইভাবে মানে কি বলা যায়, লাইব্রেরির অর্গানাইজেশন স্ট্রাকচার এইরকম করা হতে পারে। তারপরে বলছে দিস অ্যাপ্রোচ হ্যাজ বিন ইউজড বাই দ্য লার্জ পাবলিক অ্যান্ড ইউনিভার্সিটি লাইফ। সাবজেক্ট ডিপার্টমেন্ট সার্ভ অ্যাজ এই অ্যাজ স্পেশাল লাইব্রেরিজ ফর দ্য ইউজার। এটাকে অনেক সময় স্পেশাল লাইব্রেরি, এই সাবজেক্ট অনুযায়ী তাহলে স্পেশাল লাইব্রেরিজ ফর দ্য ইউজার্স এভাবেও বলা যেতে পারে। হলো, নেক্সট কি বলছে দেখো, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি বলছে। ইউজার্স আর বেটার সার্ভ বিকজ দেয়ার ইজ স্টাফ বেটার কোয়ালিফাইড টু মিট দেয়ার রিকোয়ারমেন্টস। এবার কি হয় এইখানে যেহেতু ছোট মানে কি বলা যায়, সাবজেক্ট ওয়াইজ অর ডিপার্টমেন্ট ওয়াইজ থাকে, হ্যাঁ মানে সেকশন ওয়াইজ, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ইউজার্সরা মানে সেই স্টাফেরা অনেক বেশি কোয়ালিফাইড হয় এবং ইউজার্সদের বেটার সার্ভিস তারা মানে রিসিভ করতে পারে। আর কি বলছে, ভেরিয়াস টাইপস অফ মেটেরিয়ালস অন এ সাবজেক্ট আর ফাউন্ড টুগেদার। একই বিষয়বস্তুর উপরে মেটেরিয়াল গুলো সমস্ত একটা জায়গাতে পাওয়ার সম্ভাবনা থাকে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, নিড মোর স্টাফ, হ্যাঁ, টু সার্ভ অ্যাট গ্রেটার নাম্বার অফ সার্ভিস পয়েন্ট। এবার তুমি যত সার্ভিস পয়েন্ট বাড়াবে, অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আলাদা আলাদা হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই তোমাকে আলাদা আলাদা স্টাফ রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে স্টাফের প্রয়োজনটা অনেক সময় বেশি হতে পারে। আর কি বলছে, নিড টু মাল্টিপ্লাই লাইব্রেরি ক্যাটালগস। এবার লাইব্রেরি ক্যাটালগস এর পরিমাণও বাড়বে, অর্থাৎ কিনা ডিপার্টমেন্টও ক্যাটালগ রাখতে হবে, সেন্ট্রাল লাইব্রেরিতে সমস্ত বইয়ের ক্যাটালগ রাখতে হবে, ফলে ক্যাটালগের পরিমাণটাও বাড়বে। বুঝলে? এরপরে অর্পণ ওই স্যার তার অ্যারেঞ্জমেন্ট। মানে বলছেন যে একটা বই ওটা ডিপার্টমেন্ট লাইব্রেরিতেও থাকবে আবার সেন্ট্রাল লাইব্রেরিতেও থাকবে? না, সে কথা বলা হচ্ছে, বলা হচ্ছে যে এইরকম যদি মানে ব্যবস্থা থাকে তাহলে সেন্ট্রাল লাইব্রেরিতে সবসময় প্রতিটা বইয়েরই একটা করে কপি সাধারণভাবে রাখা হয়, থাকবেই এমন কোনো কথা না।
আমি যেটা এইমাত্র বললাম যে ক্যাটালগ কার্ড সবসময় সেন্ট্রাল লাইব্রেরিতে থাকে। হলো এবার যদি ডিপার্টমেন্ট লাইব্রেরিতে বই থাকে তুমি দেখবে আমাদের লাইব্রেরিতে গিয়ে সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে কার্ড ক্যাটালগ যদি দেখো তাহলে দেখবে অনেক সময় লেখা আছে ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে। অর্থাৎ বইটা তুমি ডিপার্টমেন্টে গিয়ে পাবে, সেন্ট্রাল লাইব্রেরিতে পাবে। কিন্তু অনেক সময় এরকম একটা জিনিস দেখার চেষ্টা করা হয় যে সেন্ট্রাল লাইব্রেরিতে অ্যাটলিস্ট একটা করে যেন কপি থাকে। সবটাই কিন্তু ঐরকম ভাবে বলা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই সেন্ট্রাল লাইব্রেরিতে একটা করে কপি থাকে। আর তা না হলে সেইখানে মানে এটা বলে দেয় যে কোন ডিপার্টমেন্টে এটা available। ওকে বুঝলে? স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। অর্পণ বলো অ্যারেঞ্জমেন্ট বাই এরিয়া। হ্যাঁ স্যার, arrangement by area. Libraries have used arrangement by area or territory in their organizational structure. Public libraries take into consideration the area to be served for setting up their branch libraries, deposit centers, and mobile library service points. University libraries set up departmental libraries so that libraries are made available in the area where the concerned clientele are located. হ্যাঁ, এটা কি বলছে অ্যারেঞ্জমেন্ট বাই এরিয়া। যেমন ধরা যাক এই যে পাবলিক লাইব্রেরি কি হচ্ছে আমাদের যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি হচ্ছে প্রধান পাবলিক লাইব্রেরি স্টেটে। তাহলে সেটা ওই যে উল্টোডাঙ্গা স্টেশন থেকে মানে ওই ওর কাছাকাছি ওই সেখানে রয়েছে। তারপরে প্রতিটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে, অ্যাটলিস্ট একটা আছে, একাধিক ডিস্ট্রিক্ট লাইব্রেরিও একাধিক ডিস্ট্রিক্টে রয়েছে। তারপরে রয়েছে প্রতিটা শহরে এক একটা করে গ্রন্থাগার, টাউন লাইব্রেরি, তারপরে রুরাল লাইব্রেরি গ্রামে গ্রামে। তাহলে এই যে লাইব্রেরি গুলো হয়েছে এগুলো কিন্তু একটা কি বলা যায় এরিয়ার পিপলদের সার্ভিস প্রোভাইড করার জন্য এই সমস্ত লাইব্রেরি গুলো সেট আপ করা হয়েছে। হলো আবার তা কি বলছে যে মোবাইল লাইব্রেরি যেগুলো হয় অর্থাৎ কিনা লাইব্রেরি থেকে একটা লাইব্রেরি থেকে গাড়িতে করে বইপত্র নিয়ে একটা সার্টেন পয়েন্টে সেগুলো আগের থেকে অ্যানাউন্স করা থাকে, তো সেইখানে চলে যাওয়া। তাহলে এগুলো সবই হচ্ছে এরিয়া ভিত্তিক, মোবাইল ভ্যানটি সেই এরিয়াতে যাবে, সেই দৃষ্টিভঙ্গিতে এগুলো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বাই। আবার ইউনিভার্সিটি লাইব্রেরির ক্ষেত্রেও এইরকম দেখা যায় যে এই যে ইউনিভার্সিটি লাইব্রেরি সেট আপ ডিপার্টমেন্টাল লাইব্রেরি, সেই ডিপার্টমেন্টাল লাইব্রেরি সেগুলোও কিন্তু এরিয়া অনুযায়ী। সাধারণত খুব যদি কম্প্যাক্ট ইউনিভার্সিটি হয় সাধারণভাবে ইউনিভার্সিটি সেট আপটা অনেক বড় জায়গা নিয়ে হয়। সেই কারণে এগুলো কি করা হয় যে ইউজার্সরা যেইখানে আছে সেইখানে লাইব্রেরিটাকে নিয়ে যাওয়া হয়। সেটাই বলছে যে অ্যারেঞ্জমেন্ট বাই এরিয়া। হলো পড়ো, নেক্সট পড়ো। Next হচ্ছে স্যার arrangement by persons served. Public libraries have set up children rooms, organized services to serve like teenagers, blind, physically challenged, economically and culturally disadvantaged groups. This has led to special departments or sections to take care of the different categories of groups. এবার পার্সনস ব্রেল লাইব্রেরি, তাহলে হচ্ছে একটা গ্রুপ অফ পার্সনস এর জন্য এটা করা। সিনিয়র সিটিজেন লাইব্রেরি, এটা গ্রুপ অফ পিপলের জন্য করা। ওম্যানস লাইব্রেরি, এরকম যদি শুধু ওম্যানদের জন্য লাইব্রেরি থাকে। তবে এইটা যেরকম চিলড্রেন্স লাইব্রেরি বা চিলড্রেন সেকশন বহু লাইব্রেরির ক্ষেত্রে আলাদা করে রাখা হয়, তাতে সেইখানে বাচ্চাদের বইগুলো চিলড্রেনদের সময় উপযোগ মানে তাদের পছন্দ মতো বইগুলো এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়, তারা সেইখানে গিয়ে মানে বইপত্র ব্যবহার করে। তাহলে এই রকম যাদের সার্ভ করা হবে তাদের ভিত্তিতে যদি সাজানো হয় মানে লাইব্রেরিকে অ্যারেঞ্জ করা হয় সেইটাকে বলছে যে অ্যারেঞ্জমেন্ট বাই পার্সন সার্ভ। হলো নেক্সট অ্যারেঞ্জমেন্ট বাই মেটেরিয়ালস। Arrangement by material. Arrangement by material leads to the following sections or departments: book sections, map section, periodical section, film section, and government publication section. Each section may be made responsible for acquisition, technical work,
servicing of the kind of material deal with. Next, ডেল ডেল Dell. এটা বলছি কি যে এখানে কি বলছে যে বিভিন্ন ধরনের কি বলা যায় মেটেরিয়ালস অনুযায়ী সেকশন হতে পারে, যেমন প্রিন্টেড বইয়ের জন্য একটা, ম্যাপস এর জন্য একটা, পিরিয়ডিক্যালের জন্য, যেমন আমাদের লাইব্রেরিতে পিরিয়ডিক্যালের জন্য আলাদা সেকশন রয়েছে, ফিল্মের জন্য। আমাদের এইখানটা তো সেই রকম ভাবে নয়, কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে ফিল্ম ফিল্ম রাখা হয় একটা সেকশনে, সেটাকে রেয়ার বুক সেকশন বলে। হলো, তারপরে রয়েছে যে গভর্নমেন্ট পাবলিকেশন সেকশন, ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট পাবলিকেশন, আর একটা হচ্ছে ফরেন গভর্নমেন্ট পাবলিকেশন। আইওডি হচ্ছে ইন্ডিয়ান অফিসিয়াল ডকুমেন্ট, আর হচ্ছে আইওডি, আর একটা হচ্ছে এফওডি, ফরেন অফিসিয়াল পাবলিকেশন। এইরকম দুটো সেকশন। তো এটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করবে যে লাইব্রেরি। এখন আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরির ক্ষেত্রে এ জাতীয় প্রয়োজনীয়তা নেই, কিন্তু আছে যেটা পিরিয়ডিক্যালের জন্য আলাদা সেকশন করা, তো আমাদের এখানে পিরিয়ডিক্যালের জন্য আলাদা সেকশন করা আছে। ঠিক আছে, নেক্সট। এখানে কারো জিজ্ঞাসা থাকলে কিন্তু জিজ্ঞাসা করে নেবে। এগুলো একেবারেই সাধারণ ইস্যু, এগুলোকে একটু পড়লেই মাথায় থাকবে। হুম, বলো। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বাই মেটেরিয়ালস ইজ কনসিডার্ড ইউজফুল ফর ন্যাশনাল অ্যান্ড ডিপোজিটরি লাইব্রেরিজ। ওই যে লার্জ বললাম না ন্যাশনাল লাইব্রেরির ক্ষেত্রে, সেটাই বলছে ডিপোজিটারি লাইব্রেরি। ডিপোজিটারি লাইব্রেরিজ বিষয়টা বুঝলে? সুমিত, বুঝেছো? ডিপোজিটারি লাইব্রেরিজ বলতে কি বোঝায়? না স্যার, এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম স্যার। ডিপোজিটারি, এই যে যেমন আমাদের দেশে আইন আছে ডেলিভারি অফ বুকস অ্যাক্ট, তাতে কি বলা আছে যে যে কোনো ধরনের পাবলিকেশন ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো কেউ যা পাবলিশ করবে তার 3-4টে কপি আমাদের দেশে 4টে লাইব্রেরিকে জমা দিতে হবে। এটা হচ্ছে কি বলা যায় ডেলিভারি অফ বুকস অ্যাক্ট হলো আমাদের দেশের এটা আইন। সেই আইন অনুযায়ী প্রত্যেক পাবলিশার্সকে, বা যদি কোনো পার্সনস নিজে ব্যক্তিগতভাবেও যদি কিছু প্রিন্ট করে, তাহলে সেই সমস্ত গুলো একটা 4টে কপি ভারতবর্ষের 4টে লাইব্রেরিকে দিতে হবে। সেই 4টে লাইব্রেরি হচ্ছে ডিপোজিটারি লাইব্রেরি। সেই লাইব্রেরি গুলো কি কি? আমাদের কলকাতায় রয়েছে ন্যাশনাল লাইব্রেরি কলকাতা, দিল্লিতে হচ্ছে দিল্লি পাবলিক লাইব্রেরি, আর চেন্নাইতে হচ্ছে কুনেমারা পাবলিক লাইব্রেরি, আর বোম্বেতে হচ্ছে এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি। এই 4টে জায়গায় 4টে বই পাঠাতে হয়। এটা আমাদের দেশের আইন আছে, ফ্রি অফ কস্টে তাকে পাঠাতে হয়। এবার তার পরিবর্তে যারা পাঠাচ্ছে তাদের লাভটা কি? তাদের লাভ হচ্ছে এই বইগুলো আইএনবি তে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল বিবলিওগ্রাফিতে লিস্টেড হবে। যার ফলে কি সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর লোক এই বইয়ের পাবলিকেশন সম্পর্কে জানতে পারবে। তাহলে বইয়ের একটা ব্যাপক প্রচার হবে, পাবলিসিটি হবে বইটারই। তো সেটাই বলছে যে এইখানে যে এই যে বাই মেটেরিয়ালস, এটা কনসিডার করা হয় সাধারণভাবে ন্যাশনাল এবং ডিপোজিটারি লাইব্রেরিতে। হলো স্যার, লার্জ বলো। স্যার ন্যাশনাল লাইব্রেরি, দিল্লি পাবলিক লাইব্রেরি, এশিয়াটিক লাইব্রেরি মুম্বাই, আর একটা কি বললেন স্যার? পুনেমারা পাবলিক লাইব্রেরি। ওকে স্যার। এইগুলো এই নেটে দিয়ে দেখবে না, সবকিছুই মানে এরকম ঠিক ঠিক করে এগুলো দেখে নিতে পারবে, চেক করে নিও। পুনেমারা পাবলিক লাইব্রেরি, সেটা ম্যাড্রাস, মানে এখন তো চেন্নাই বলে, চেন্নাই। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা দেখো, লার্জ ইউনিভার্সিটি অ্যান্ড পাবলিক লাইব্রেরিজ সেপারেট সার্টেন মেটেরিয়ালস বাই ফর্ম। অনেক সময় মেটেরিয়ালস এর বিভিন্ন ধরনের ফর্ম, ফিজিক্যাল ফর্ম অনুযায়ীও ভাগ করা হয়, বাট স্মল লাইব্রেরিজ পুট ভেরিয়াস ফর্মস অ্যালং উইথ বর্ডার ডিপার্টমেন্টস। হলো, কিন্তু ছোট লাইব্রেরির ক্ষেত্রে এইগুলো বিশেষ একটা কি বলা যায় এইভাবে এটাকে রাখা হয় না। একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে যে সমস্ত লেখাগুলো আছে সেইগুলো কিন্তু তুমি তোমার নিজের মতো করে নিজের দৃষ্টিভঙ্গিতে সেইগুলোকে আলোচনা করবে। বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। আমি কিন্তু নোট আকারে দেইনি, বিভিন্ন বইতে যেভাবে এগুলোকে পাওয়া গেছে সেগুলোকে তুলে, বাকিটা কিন্তু সব নিজেরা নিজেরা করো।
এটা কিন্তু নোট আকারে নয়, এমন নয় স্যার এটা নোট দিয়েছেন, এটা আনসারে লিখতে। আনসারে লিখবে তোমার মত, হলো। নেক্সট কি বলছে, দেয়ার আর এ ভ্যারাইটি অফ প্যাটার্নস অফ অর্গানাইজেশন, হলো, বাট নান অফ দেম ইজ এবল টু মিট অল দ্য সিচুয়েশন স্যাটিসফ্যাক্টরি। এই যে বেসিক জায়গাগুলো, যে বিভিন্ন দেয়ার আর ভ্যারাইটি অফ প্যাটার্নস অফ অর্গানাইজেশন, এই স্ট্রাকচার বিভিন্ন ধরনের হয়, কিন্তু তার মানে এই নয় যে এটা ভালো এটা খারাপ। বলছে নান অফ দেম ইজ এবল টু মিট অল দ্য সিচুয়েশন স্যাটিসফ্যাক্টরি। কোনো একটা, হ্যাঁ, যে সমস্ত সিচুয়েশনকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস প্রোভাইড করতে পারবে তা না। এটা ডিপেন্ড করবে যে আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করছি, কাদের সার্ভিস প্রোভাইড করছি, তাদের কি কি কিভাবে সার্ভিস প্রোভাইড করলে সুবিধে হবে, হ্যাঁ, আমাদের লাইব্রেরির ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি, আমরা কত স্টাফ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, কিভাবে কিভাবে, তার উপরে এটা আমরা চেষ্টা করব যে আমাদের কাছে যা রিসোর্সেস আছে সেই রিসোর্সের মধ্যে বেস্ট সার্ভিসটা আমরা ইউজার্সকে যাতে প্রোভাইড। আচ্ছা, ইন দি চয়েস অফ প্যাটার্ন লাইব্রেরি অবজেক্টিভ, এই যে এই চয়েস অফ প্যাটার্ন, আমরা যখন প্যাটার্ন চয়েস করব তখন বলছে লাইব্রেরি অবজেক্টিভ, বিল্ডিং প্ল্যান, স্ট্রাকচার অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট আর ইম্পর্টেন্ট। এইগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি হয়তো জানতে পারি যে এটা করলে অনেক ভালো হবে, কিন্তু সেই টাকা খরচ করার আমাদের অবস্থান নেই, তাহলে আমরা সেটা করতে পারবো। তাহলে এইটা মাথায় রাখতে হবে। তাহলে কি লাইব্রেরি অবজেক্টিভস, লাইব্রেরি বিল্ডিং প্ল্যান, লাইভ অ্যান্ড স্ট্রাকচার and financial support are important factors for determining the pattern or structure of a library. Hello? Apart from this, another issue relating to the structure of library organization need to be considered, whether the structure will be centralized or decentralized pattern. আমাকে এটা মাথায় রাখতে হবে আমরা যে লাইব্রেরিটা সেট আপ করতে যাচ্ছি সেটা সেন্ট্রালাইজড প্যাটার্নে হবে না ডিসেন্ট্রালাইজড প্যাটার্ন। অর্থাৎ কি না, লাইব্রেরিটি একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকবে না লাইব্রেরিটি বিভিন্ন অংশে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে থাকবে, এই সিদ্ধান্তগুলো আমাদের নিতে। স্যার বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে বলতে এই যে সেকশন গুলোর কথা বললেন এইভাবে ভাগ হয়ে যাওয়ার কথা বলতে চাইছে? না, তাছাড়া এমনি মানে যে জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী রিজিওনাল, হুম, তারপরে কি বলা যায় স্টেট ওয়াইজ লাইব্রেরি, রিজিয়ন ওয়াইজ লাইব্রেরি, কি বলা যায় বা কি বলা যায় ডিস্ট্রিক্ট ওয়াইজ লাইব্রেরি, এইরকম মানে জিওগ্রাফিক্যালিও ভাগ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। ওকে স্যার। এবার কি বলছে যে অ্যান অর্গানাইজেশন স্ট্রাকচার ইজ বিল্ট অ্যারাউন্ড the analysis of activities, responsibility for decisions and relationships which are enable attainment of objectives. আমাদের মূল কথা হচ্ছে লাইব্রেরি অবজেক্টিভস কে আমরা ম্যাক্সিমাম ভাবে কি বলা যায় অবজেক্টিভটাকে অ্যাচিভ করার চেষ্টা করি। সেই অ্যাচিভ করার জন্য আমাদের যেভাবে স্ট্রাকচারটা করলে সুবিধে হবে সেইভাবে আমরা স্ট্রাকচারটা ডেভেলপ। তাহলে সেই ক্ষেত্রে কি বলছে, একটা হচ্ছে অ্যানালিসিস অফ আমাদের যে কাজকর্ম আছে, আমরা সার্ভিস প্রোভাইড করতে আমরা যে ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করব সেই তার অ্যাক্টিভিটিস কে অ্যানালিসিস করব, করে দেখব যে কিভাবে কতটা কি ভাগে আমরা ভাগ করে এই সার্ভিসটা প্রোভাইড করব। আর বলছে রেসপন্সিবিলিটি ফর ডিসিশনস অ্যান্ড রিলেশনশিপ। এবার এই যে ডিসিশন গুলো যে নিতে হবে সেই ক্ষেত্রে আমরা রেসপন্সিবিলিটি, এই ডিসিশনের ক্ষেত্রে আমরা কাকে কোথায় কিভাবে প্রোভাইড করব। যেমন ইউনিভার্সিটির লাইব্রেরি, ডিপার্টমেন্টাল লাইব্রেরি, তাহলে ডিপার্টমেন্টাল লাইব্রেরি বই পারচেসিং এর পাওয়ার তাদের কাছে থাকবে, বই পারচেসিং গুলো কোথা থেকে হবে। যেমন আমাদের কলেজের যেমন ছিল যে আমরা কিন্তু পারচেস করতে পারতাম না, আমাদের কাছে ফান্ড অ্যালটমেন্ট থাকতো, আমরা বই সিলেক্ট করে সেই সিলেকশন মানে সিলেক্টেড ডকুমেন্ট গুলো প্রকিওর করার জন্য আমরা সেন্ট্রাল লাইব্রেরিকে বলবো, সেন্ট্রাল লাইব্রেরি সেন্ট্রালি প্রকিওর। তো এরকম বিভিন্ন রকম ভাবে অর্গানাইজেশন স্ট্রাকচারটা ডেভেলপ হয় বিভিন্ন মানে লাইব্রেরি। এবার কি বলছে যে এই যে অ্যাক্টিভিটি অ্যানালিসিস লিডস টু দ্য ডিপার্টমেন্টাল
ডিপার্টমেন্টালাইজেশন। মানে এই অ্যাক্টিভিটি অ্যানালিসিসটাকে আমরা ডিপার্টমেন্টালাইজেশন, অর্থাৎ কিনা এই যে যেটা একটু আগে সুমিত বললে যে অ্যাকুইজিশন, ক্যাটালগিং, ক্লাসিফিকেশন, এইগুলোর একটা বিষয় হতে পারে। আবার অনেক সময় সাবজেক্ট এরিয়া, সেটাও হতে পারে। অ্যাক্টিভিটিস, ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং টু ইভলিউশন অফ দ্য প্যাটার্ন অফ ফ্লো অফ অথরিটি। এই যে যেটা আমি বললাম না, যে অথরিটি আমাদের তার কাছে কিরকম থাকবে, যে তার মানে ডিসিশন নেওয়ার অধিকারী কারা থাকবে, তার ভিত্তিতে আমাদের এইগুলো, এই মানে অর্গানাইজেশন স্ট্রাকচারটাও ডিপেন্ড। আর কি বলছে, রিলেশনশিপ টু লিডিং, স্টাফিং অ্যান্ড কমিউনিকেশন। এবার এই যে লাইব্রেরিটা যেটা পরিচালনা হবে, সেই পরিচালনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রিলেশনশিপটা মানে রিগার্ডিং টু দ্য স্টাফ, হ্যাঁ, আচ্ছা, লিডিং মানে লিডারশিপ কারা কারা কি করবে, এবং কমিউনিকেশনটা কিভাবে হবে, ডাইরেক্ট কমিউনিকেশন ওর ডিফারেন্ট, কি বলা যায়, চ্যানেলস, এই কমিউনিকেশন থ্রু ডিফারেন্ট চ্যানেলস। মানে একটা লেয়ার থেকে একটা কমিউনিকেশন পরবর্তী লেয়ারে যাবে, তারপর থেকে তার উপরের লেয়ারে যাবে, সরাসরি লোয়ার লেভেল মানে লেভেল থেকে ডাইরেক্টলি আপার লেভেলে কমিউনিকেশনটা পৌঁছতে পারবে, নাকি কমিউনিকেশনটা ডিফারেন্ট লেয়ার অনুযায়ী। এরকম বিভিন্ন ডিসিশনের মানে বিষয় রয়েছে। সিস্টেম কিভাবে ডেভেলপ করা হবে লাইব্রেরিতে, তার উপরে নির্ভর করছে এইগুলো। হলো। তারপরে কি বলছে, দি স্ট্রাকচার ডিফাইন্স দ্য প্যাটার্ন অফ ভার্টিক্যাল ফ্লো অফ অথরিটি কল্ড লেভেল অ্যান্ড দ্য এরিয়া ওভার হুইচ দ্য অথরিটি রানস ইজ নোন দ্য স্প্যান অফ অ্যান অর্গানাইজেশন। এবার দেখো, এইখানে কিন্তু একটা অর্গানাইজেশন লেভেল আর স্প্যান সম্পর্কে বলা আছে, যে কিরকম স্ট্রাকচারালি আমরা লাইব্রেরিকে ডেভেলপ, এগুলো কিন্তু সবই এক্সাম্পল আকারে বলা আছে। তার মানে এই নয় যে কোনো একটা লাইব্রেরি এক্স্যাক্টলি এইভাবেই চলে। এটা হচ্ছে সবই হচ্ছে মডেল, প্যাটার্ন, এগুলো। এবার এগুলো কি হয়, সবই কিন্তু একেবারে ক্লিয়ার কাট হিসাবে আলাদা আলাদা করে হয় না। এগুলোর অনেক ক্ষেত্রেই হয় যে কম্বিনেশন অফ ডিফারেন্ট স্প্যানস অ্যান্ড লেভেলস, তার মাধ্যমে একটা লাইব্রেরি ডেভেলপড হয়। দেখো এইখানে একটা, যেমন ডাইরেক্টরের আন্ডারে রয়েছে হেড অনলাইন সার্চ, হেড প্রজেক্ট, হেড লাইব্রেরি ইনফরমেশন, হেড পাবলিকেশন। বুঝতে পারলে, এগুলো অনেক মানে কি হায়ার লেভেল অফ লাইব্রেরির ক্ষেত্রে এই জাতীয় একটা স্ট্রাকচার, অর্গানাইজেশন স্ট্রাকচার ডেভেলপ হলো। আর একটা কি বলছে, এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশনাল লেভেল। আর একটা হচ্ছে অর্গানাইজেশন স্প্যান, যেমন চিফ লাইব্রেরিয়ান, তার আন্ডারে ডেপুটি লাইব্রেরিয়ান, তিনটে ডেপুটি লাইব্রেরিয়ান, চারটে ডেপুটি লাইব্রেরিয়ান, একটা ডেপুটি লাইব্রেরিয়ান, আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো ডেপুটি লাইব্রেরিয়ানও না থাকতে পারে। এটা একটা এক্সাম্পল আকার। এবার এই ডেপুটি লাইব্রেরিয়ান যিনি অ্যাকুইজিশন, তার আন্ডারে অনেক অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আছে। এবার এই অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের মধ্যে, তাদের মধ্যে কাজের গুলো ভাগ করে দেওয়া আছে। যেমন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান দুজন এখানে দেখানো হচ্ছে। তো দুজনের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান বুকস অ্যাকুইজিশন, আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পিরিয়ডিক্যাল অ্যাকুইজিশন। এই যে যেমন আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লাইব্রেরিতে অনেকটা এইরকম থাকে, যে এক একজন ডেপুটি লাইব্রেরিয়ান করে কিছু কিছু কাজের দায়িত্ব থাকে, তার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানরা থাকেন। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানরা আবার বিভিন্ন মানে মানে প্রোগ্রামের সঙ্গে, মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত। ওখানে আমি শুনেছি যে ডেপুটি লাইব্রেরিয়ান আন্ডারে রয়েছে বুকস অ্যাকুইজিশন, আবার কোনো কোনো ক্ষেত্রে রয়েছে কোনো একজন ডেপুটি লাইব্রেরিয়ান কাছে একেবারে পিরিয়ডিক্যাল অ্যাকুইজিশন, যেহেতু সেখানে প্রচুর পরিমাণে পিরিয়ডিক্যাল সাবস্ক্রাইব করা হয়। তো এরকম বিভিন্ন ধরনের স্ট্রাকচার আমরা সেখানে দেখতে পাই। বুঝতে পারলে? তো এইগুলো কি জানো তো, জাস্ট একটা আইডিয়া নাও যে কত রকম ভাবে লাইব্রেরিকে এস্টাবলিশড করা, ম্যানেজেরিয়াল পয়েন্ট অফ ভিউ। এগুলোকে কিন্তু কখনোই এই রকম ভাবলে হবে না যে একটা আইডিয়াল কি হতে পারে লাইব্রেরি।
তাকে যেমন এই যে এইখানে কতজন স্টাফ আমরা রাখবো। এইবার কাজের ক্ষেত্রে আমি জানি না তোমরা এগুলো জানো কিনা, আমরা যখন ইউনিট 1, 2, 3, 4-এ যখন যাব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেইখানে আমরা দেখব যে এই যে লাইব্রেরিতে বা যে কোনো অর্গানাইজেশনে আমরা কত লোক চাইবো, ম্যান পাওয়ার কত। এবার ম্যান পাওয়ার কত, সেখানেও কিন্তু একটা কি বলা যায় ফর্মুলা রয়েছে, পলিসি রয়েছে। অর্থাৎ একজন মানুষ কতটা সার্ভিস প্রোভাইড করতে পারবে তার একটা কি বলা যায় স্ট্যান্ডার্ড আছে। আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম একটা অর্গানাইজেশন আছে, তারা কিন্তু কাজের পরিমাণকে বলে দেয়। হলো, যেমন একজন সুইপার সে কতটা অংশ সুইপ করবে, একজন টাইপিস্ট কতটা টাইপ করবে, হ্যাঁ, একজন কি বলা যায় এই মানে সমস্ত ধরনের কাজের ক্ষেত্রে একজন কি বলা যায় বইয়ের রেসপেক্টে বলছি যে একজন কি বলা যায় ক্যাটালগার সারাদিনে কটা বই ক্যাটালগ করবে, একজন ক্লাসিফায়ার কত ইউনিক টাইটেলকে ক্লাসিফাই করতে পারবেন, এই রকম একটা। তবে একটা জিনিস হচ্ছে এরকম একটা এস্টিমেট করা হয়। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো সময়ের জন্য কোনো এস্টিমেশন কিন্তু কি বলা যায় পারফেক্ট নয়, সবটাই ভেরিয়েবল। মনে করো ক্লাসিফিকেশন, তুমি কটা ডকুমেন্ট ক্লাসিফাই করতে পারো? যদি দেখা যায় যে খুব কি বলা যায় সহজ টাইটেল অফ দ্য ডকুমেন্ট হয়, তুমি অনেক বেশি সংখ্যক করবে। কিন্তু একটু জটিল টাইটেল যদি হয়, তাহলে তোমার হয়তো কি বলা যায় ক্লাসিফিকেশনের সংখ্যা কমে আসবে। একই রকম ভাবে ক্যাটালগের ক্ষেত্র তাই হয়। তবে একটা অ্যাভারেজ এস্টিমেশন করা হয়, সেই এস্টিমেশনের থেকে খুব যাতে পুয়ার না হয়, মোটামুটি কাছাকাছি সেই রকম ভাবে কিন্তু এস্টিমেশন করা হয়। তো এইগুলো কিন্তু সবই কিন্তু একটা এস্টিমেশনের ভিত্তিতে এইগুলোকে বলা হচ্ছে। অর্পণ, তুমি পেজ নাম্বার 16 পড়ো। হ্যাঁ স্যার, পেজ নাম্বার 16 স্টার্ট হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার। A study of the evaluation of formal organization structures shows five major forms. First one bureaucratic, second one departmentalization, third হচ্ছে project organization, fourth matrix, and fifth network. দেখো এইখানে কিন্তু যেমন ব্যুরোক্রেটিক আমাদের গভর্নমেন্টাল স্ট্রাকচার যেইভাবে হয়, সেটা হচ্ছে ব্যুরোক্রেটিক নেচার। এগুলো ব্রিটিশদের ক্ষেত্রে সেইটা হতো যে সমস্ত কিছু ফাইলে লিপিবদ্ধ হয়ে একজনের থেকে আর একজনের হায়ার টেবিলে সেইটা কি বলা যায় অ্যাপ্রুভড হবে, দেন সেটা কাজ হবে। আর একটার ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণটাই ওই রকম হায়ারার্কিক্যাল টপের কাছে পাঠাতে হবে না, ডিপার্টমেন্ট ওয়াইজ এই সিদ্ধান্তটা হবে এবং ডিপার্টমেন্ট থেকে সেইটা হায়ার অথরিটির কাছে পৌঁছবে। এবার রয়েছে প্রজেক্ট, কোনো প্রজেক্ট বেস কাজ যখন হচ্ছে তাহলে এটা প্রজেক্ট টাইপ অর্গানাইজেশন। আর একটা ম্যাট্রিক্স এবং নেটওয়ার্ক, এইগুলো কিন্তু যে ধরনের অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য, আমাদের লাইব্রেরির ক্ষেত্রে প্রযোজ্য নয়, ফলে আমি এই জায়গাটা বিশেষ একটা আলোচনার মধ্যে যাচ্ছি না। হলো, হ্যাঁ, এবারে ইসে পড়ো ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। Bureaucratic structure. This is the earliest form of organization to develop and is mechanistic in nature, where control and supervision to the creation of a hierarchy position vested with authority and responsibility. বিষয়টা কি বলতো, যেমন অথরিটি রেসপন্সিবিলিটি যেমন একটা ওপর থেকে নিচ পর্যন্ত এসছে, তেমনি এইখানে বলছে নিচ থেকে ওপর। তুমি তো যে কোনো একটা কিছু অ্যাক্টিভিটিস, তাহলে নিচ থেকে সেটা ইনিশিয়েট হবে, হয়ে তারপরে নেক্সট হায়ারার্কিতে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভড হয়ে অ্যানাদার নেক্সট হায়ারার্কি, তারপরে অ্যানাদার নেক্সট হায়ারার্কি। যেমন আমাদের অনেক সময় বলি না যে লাল ফিতের ফাঁসে আমাদের কাজগুলো আটকে রয়েছে। তো আমাদের এইরকম বহু কাজ কি বলা যায় এই ব্যুরোক্রেটিক নেচারে আমাদের গভর্নমেন্টের কাজগুলো চলে। এবং অনেক ক্ষেত্রে আমাদের ধরা যায় ইউনিভার্সিটি বলো বা কোনো ডিপার্টমেন্ট বলো, হ্যাঁ,
আদার্স অর্গানাইজেশন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যুরোক্রেটিক প্রসেসে চলে, যেই প্রসেসে হয়তো সময় বেশি নেয়, কিন্তু তার আবার প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও যেমন আছে, প্লাস পয়েন্টও আছে। তো সেইখানে কি হচ্ছে, ফ্রম টপ টু বটম, বটম টু টপ, সেইটা কিন্তু মানে এই কি বলা যায়, ডিসিশনের অ্যাপ্রুভাল ইত্যাদিগুলো গ্রহণ করতে হয়। এটা হচ্ছে ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। এটা হচ্ছে অনেকটা টাইম নেবে, কিন্তু পারফেক্টলি সেইটা রেকর্ডেড ফর্মে থাকবে, যার ফলে ফিউচার রেফারেন্স জন্য এই জাতীয় স্ট্রাকচারের অনেক সুবিধে রয়েছে। হলো? দেখো নেক্সট। নেক্সট হচ্ছে ডিপার্টমেন্টালাইজেশন। This structure involves a rational grouping of activities into divisions, departments, groups, and sections, with the authority diminishing hierarchically lower down the line. Selection criteria for departmentalization must result in homogeneous with capable of archiving objective. Next হচ্ছে project organization. The project organization cut across the classical vertical organization structure by introducing horizontal and diagonal relationships. In this, the project manager holds the sole authority and responsibility for planning, organizing, and completing a project. হুম। Next হচ্ছে এগুলো কিন্তু matrix. আমাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা প্রযোজ্য নয়, এটা ম্যানেজেরিয়াল পয়েন্ট অফ বিশেষ। এগুলো তো আর আমাদের লাইব্রেরির কি বলা যায়, অর্গানাইজেশনের ক্ষেত্রে এই জাতীয় একটা বড় কিছু প্রযোজ্য নয়। তো এইখানে একটা ম্যাট্রিক্স অর্গানাইজেশন সম্পর্কে বলা আছে। এই জাতীয় ম্যাট্রিক্সে এইভাবে কি বলা যায়, ডাইরেকশন গুলো মানে কাজগুলো হয়ে থাকে। একটু পড়ে যাও, যত বুঝলে বুঝবে, না হলে জাস্ট একটা আইডিয়া। হলো? তো কি বলা যায়, এগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, লাইব্রেরির ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। হলো? বলো। Matrix organization. A matrix organizational structure is an organization structure in which the reporting relationships are set up as a grid or matrix rather than in the traditional hierarchy. In other words, employees have dual reporting relationships, generally to both a functional manager and a product manager. দেখো Success of এইখানে যেমন দেখো, হায়ারার্কি বলতে একটা চ্যানেলে চলবে, লোয়ার টু হায়ার। এইখানে কিন্তু তা বলছে না, এখানে বলছে ডুয়াল রিপোর্টিং, একদিকে যাবে না। এটা দুরকম ভাবে এই প্রজেক্টের ক্ষেত্রে কাজ হতে থাকে। দেখো এইখানে যদি তুমি ইটা দেখো, এই ম্যাট্রিক্স যেটা একটা স্ট্রাকচার করে দেওয়া আছে, সেখানে কিন্তু ফ্রম কি বলা যায়, আপার হায়ারার্কি তো লোয়ার হায়ারার্কি নয়, এখানে কিন্তু দুটো হায়ারার্কি কাজ করছে, মানে দুটো দিকে ডুয়াল। মানে যেমন হচ্ছে টপ টু বটম, আর একটা হচ্ছে লেফট টু রাইট। দেখো দু রকম ভাবে কাজ হচ্ছে। সেটাই এখানে বলছে যে ডুয়াল রিপোর্টিং রিলেশনশিপ, জেনারেলি টু বোথ এ ফাংশনাল ম্যানেজার অ্যান্ড এ প্রোডাক্ট ম্যানেজার। Success of the matrix structure is depend on the understanding, expectation, and roles of various members of the matrix system. This involves a great deal of sharing of information and building up mutual confidence. এই রিলেশনশিপের ক্ষেত্রে যেটা বলছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছে যে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে এই যে ম্যাট্রিক্সের যে সমস্ত মানে কি বলা যায় মেম্বার্সরা যারা রয়েছে, তাদের মধ্যে যদি গুড রিলেশনশিপের মাধ্যমে যদি এই সিদ্ধান্তগুলোকে বা এই যে তার অ্যাক্টিভিটিস গুলোকে পারফর্ম করা যায়, তাহলে অনেক বেটার আউটপুট পাওয়া যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই ম্যাট্রিক্স রিলেশনশিপটা কিন্তু এমন নয় যে যে কোনো অর্গানাইজেশন যে কোনো কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। এগুলোর কিন্তু অ্যাপ্লিকেশনেরও
বিশেষ বিশেষ দিক রয়েছে, সেই দিক থেকেই এটা প্রযোজ্য। এবার আমরা সাধারণভাবে যে সমস্ত লাইব্রেরি স্ট্রাকচার ইত্যাদি দেখে থাকি, সেই ক্ষেত্রে বড় একটা এর অ্যাপ্লিকেশন আমরা দেখি না। তবে হতে পারে যে খুব হায়ার লেভেল অফ লাইব্রেরি, মানে যেমন লাইব্রেরি অফ কংগ্রেস, হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো জানি না তাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটিস গুলোকে মানে কি যে মানে কনসিডার করে সেই ক্ষেত্রে এ জাতীয় ম্যাট্রিক্স সিস্টেম অফ ম্যাট্রিক্স স্ট্রাকচারটা অ্যাপ্লিকেবল কিনা হলো। তো এগুলো কিন্তু মোটামুটি ভাবে ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউতে এইগুলো এই মানে জেনারেল যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে সেই ক্ষেত্রেই এগুলো বিশেষ প্রযোজ্য বলে আমার মনে হয়। লাইব্রেরির ক্ষেত্রে বড় একটা এর ইমপ্লিকেশন নেই, আর আমরা যে ধরনের স্ট্রাকচারে রয়েছি আমাদের ক্ষেত্রে এর একটা বড় অ্যাপ্লিকেশন নেই। বুঝলে? হলো। তাহলে এইখানে দেখো কি রয়েছে, স্ট্রাকচার ডাইরেক্টর ইনফরমেশন, তার আন্ডারে রয়েছে ম্যানেজার ডকুমেন্ট ডেসক্রিপশন, ম্যানেজার সাবজেক্ট অ্যানালিসিস, ম্যানেজার কম্পিউটার সার্ভিস, ম্যানেজার মার্কেটিং। আর এদিকে লেফট টু রাইটের ক্ষেত্রে ম্যানেজার প্রজেক্টে, ম্যানেজার প্রজেক্ট বি। তাহলে প্রজেক্ট এ প্রজেক্ট বি, তার সঙ্গে কিন্তু রিলেশনশিপ, ডুয়েল রিলেশনশিপ থাকবে উইথ ম্যানেজার ডকুমেন্ট ডেসক্রিপশন, ম্যানেজার সাবজেক্ট অ্যানালিসিস, ম্যানেজার কম্পিউটার সার্ভিস, আর ম্যানেজার মার্কেটিং। এই যে কি বলা যায় যে রিপোর্টিং রিলেশনশিপ সিস্টেম, সেইটা প্রপারলি ফাংশনিং এর মাধ্যমে বেটার আউটপুট আমরা পেতে পারি। এটাই হচ্ছে ম্যাট্রিক্স অর্গানাইজেশন স্ট্রাকচার। হলো। এখন এবার তুমি হ্যাঁ নেটওয়ার্ক স্যার। স্ট্রাকচার করো, পেজ নাম্বার 19। হ্যাঁ স্যার। Network structure. A network-centric organization is a network governance pattern emerging in many progressive 21st century enterprises. This implies new ways of working with consequences for the enterprise's infrastructure, process, people, and culture. A network is formed when two or more uh, spatially separated organizational units having common functions are joined together through channels of communication. The resulting structure is a network structure. এইগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা বড় একটা এর প্রভাব আমরা লাইব্রেরির পয়েন্ট অফ ভিউতে বড় একটা আলোচনা করতে পারবো। এগুলো মানে একটা বিশেষ ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা প্রযোজ্য নেটওয়ার্ক স্ট্রাকচার হলো। এগুলো জাস্ট এখানে উল্লেখ আছে ম্যানেজমেন্ট, আমি সেইটা মানে আমি তো বললাম যে ডকুমেন্ট থেকে নেওয়া হয়েছে, তো এইগুলো আমাদের বড় একটা পড়ারও প্রয়োজন নেই। হলো। হ্যাঁ, তারপরে পরে অর্গানাইজেশন চার্ট। Next organizational chart. An organization chart represents the structure with position. Such charts clearly indicate the flow of authority and accountability, the area of jurisdiction over functions, and interrelationship. As the organization chart gives the overall picture of the structure, it is easier to locate the weak links in the chain, imbalances in responsibility, and friction points, if any. It helps in organizational restructuring. দেখো, আমরা এর পরে যেটা বেশি গুরুত্বপূর্ণ, আমরা ম্যানেজমেন্টের প্রিন্সিপালস গুলো পড়বো। 14 ফ্রিওলের 14 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ফাংশনস অফ ম্যানেজমেন্ট হলো। এটা পসকর বলছে। হলো। তাহলে এই যে মানে এই ফাংশনিং গুলো জানতে মানে আমরা যখন জানবো তখন কিন্তু খানিকটা এই অর্গানাইজেশন স্ট্রাকচার গুলো আরেকটু ক্লিয়ার হবে। কি বলছে দেখো, an organization structure represent the structure with position। যেমন আমি বললাম না যে লাইব্রেরি ডাইরেক্টর, তারপরে রয়েছে লাইব্রেরিয়ান, তারপরে রয়েছে ডেপুটি লাইব্রেরিয়ান, যেমন আমাদের ন্যাশনাল লাইব্রেরি স্ট্রাকচার, লাইব্রেরি ডাইরেক্টর, তারপরে
লাইব্রেরিয়ান, তারপরে রয়েছে ডেপুটি লাইব্রেরিয়ান, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। এই অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের মানে নিচে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্স। এটা কি পোস্ট আছে জানি, সেইগুলো বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্স। তাহলে এগুলোর ক্ষেত্রে কিন্তু যে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি হলে সম্পূর্ণ কিন্তু কামস ফ্রম দ্য হায়ার লেভেল থেকে লোয়ার লেভেল, অ্যান্ড ইট গোস ফ্রম লোয়ার লেভেল টু হায়ার লেভেল। এগুলো কিন্তু পরিষ্কার অর্গানাইজেশনাল চার্ট। বলছে such chart clearly indicate the flow of authority and accountability. এই যে লাইব্রেরি, যে কোনো লাইব্রেরি যখন আমরা সেট আপ করবো তখন কিন্তু আমাদের লাইব্রেরির অবজেক্টিভ, লাইব্রেরি কি ধরনের ইউজার্সকে সার্ভিস প্রোভাইড করবে, কি ধরনের কি বলা যায় সার্ভিস গুলোকে তারা অর্গানাইজ করবে, তার উপরে ভিত্তি করে এই চার্টটা ডেভেলপ করতে হয়। সো দ্যাট এই চার্টের মাধ্যমে এই অথরিটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এইগুলোর দ্বারা লাইব্রেরির যে টোটাল ফাংশনস, সেই ফাংশনসটা যাতে মানে মানে সঠিক মতো করা যায় এবং অবজেক্টিভ গুলোকে অ্যাচিভ করা যায়, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে কি বলছে, দ্য এরিয়া অফ জুরিসডিকশন ওভার ফাংশনস, কতটা এরিয়া তোমার কাছে। এবার ওইখানে গিয়ে দেখবে যে এই যে 14 প্রিন্সিপালস এর মধ্যে বলা আছে যে প্রত্যেকের ক্ষেত্রে এই যে কাজের জুরিসডিকশনটা সঠিক মতো থাকতে হবে, ওভারল্যাপিং যেন না হয়। তাই এখানে বলছে যে অর্গানাইজেশনাল, এই না, jurisdiction over functions and interrelationships। আর বলছে as organizational chart gives the overall picture of the structure, it is easier to locate the weak links। অর্থাৎ কিনা যেইখানে দেখা যাচ্ছে যে এইরকম যদি কোনো লিঙ্ক থাকে, যে লিঙ্কের ক্ষেত্রে দেখা যাবে যে তার অথরিটি রেসপন্সিবিলিটির ক্ষেত্রে এটা পরিষ্কার নয়, তাহলে সেই ক্ষেত্রে সেই উইক লিঙ্কস গুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে ইন দ্যাট চেইন। মানে এই যে যেটা শৃঙ্খল ভাবে পর 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 আসছে, ইন দ্যাট চেইন মানে চেইন। আর কি বলছে, ইমব্যালেন্সেস ইন রেসপন্সিবিলিটি, যদি দেখা যায় এমন ভাবে এই চেইনটা ডেভেলপড হয়েছে যার দ্বারা রেসপন্সিবিলিটিটা কিন্তু একেবারে পিন পয়েন্টেডলি সেইটাকে উল্লেখ করা হয়নি, সেইটাকেই বলছে ইমব্যালেন্সেস ইন রেসপন্সিবিলিটি অ্যান্ড এই যে ফ্রিকশন পয়েন্ট, মানে যেখানে দেখা যাবে যে দ্বন্দ্বের একটা জায়গা আছে, যে এই চেনেরও সেইখানে একটা মানে কি বলা যায় তাদের একটা অংশগ্রহণ আছে, আবার আরেকটা চেনের ক্ষেত্রেও সেইখানে অংশগ্রহণ রয়েছে, তাহলে সেইখানে ফ্রিকশন পয়েন্ট একটা রয়েছে। তাই বলছে সেইগুলোকে আমরা আইডেন্টিফাই করে তারপরে সেইগুলোকে আমরা যাতে পরবর্তীকালে যে ফাংশনিংস গুলো প্রপারলি হয় তার জন্য সেইটাকে রিস্ট্রাকচারিং করব। তাই বলছে ইট হেল্পস ইন অর্গানাইজেশনাল রিস্ট্রাকচারিং করা হবে। হলো, এবারে আহ, আবার একটু পড়ো, হ্যাঁ স্যার বুঝলাম। আবার একটু পড়ো। হ্যাঁ উম স্যার, নেক্সট হচ্ছে ফিচার্স অফ গুড অর্গানাইজেশন স্ট্রাকচার। আমরা কিন্তু বললাম না 14 প্রিন্সিপালস এর জায়গাটায় কিন্তু আমরা আর একটু ক্লিয়ারলি আমরা এটা বুঝবো। দেখো এইখানে যে কটা পেজ পাঠানো হয়েছে তারপরে আর কিন্তু কিছু পাঠানো হয়। তা আজকে আমি চেষ্টা করব কিছুটা পাঠিয়ে দিতে, তার মানে নেক্সট ডে থেকে কিন্তু আমরা কি বলা যায় ম্যানেজমেন্টের জায়গাটা আবার বাদ রেখে আমরা এখন কি বলা যায় সিসিসির অংশটা আলোচনা করব। তার মধ্যে একটা ব্যাপার আছে, তোমরা যারা উপস্থিত আছো তারা যদি একটু সেইভাবে বলো। কালকে তো আমরা ইউনিভার্সিটি যাব, কালকে কিন্তু আদারওয়াইজ ক্লাস আমাদের নিতে গেলে আমি একবার ভেবেছিলাম যে কালকে যদি 7টার থেকে ক্লাস নেই, তাহলে কি করব, কালকে কি 7টার থেকে ক্লাস নেব নাকি তোমাদের এইসব লেখা টেখার জন্য কিছুটা সময় থাক, যাতে তোমরা নিজেরাও একটু তৈরি হয়ে নিতে পারো, অন্যান্য স্যারেরও অ্যাসাইনমেন্ট রয়েছে সেইগুলো করতে পারো, তারপরে যে সমস্ত নোটগুলো পাঠানো হচ্ছে মানে যে রাইট আপ গুলো সেইগুলোকেও যাতে তোমরা লিখে নিতে পারো। একটা কথা সকলকে বলে রাখি, যদিও আজকে অ্যাটেন্ডেন্সটা তো খুবই কম,
বিষয়টা হচ্ছে যে আমি যখন তোমাদের ইভ্যালুয়েশন মানে ইন্টারনাল ইভ্যালুয়েশনের পয়েন্ট অফ ভিউতে ফার্স্ট যেইটা বিষয় রয়েছে যে আমি কিন্তু দেখতে বলবো যে এই পেজে কি বিষয়বস্তুগুলো আছে তার তুমি কি বুঝলে ইত্যাদি সম্পর্কে আমার কোয়ারি গুলো থাকবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সেই জায়গাটা এবং সেইটা কিন্তু এই রকম যে তুমি যে খাতাটায় যে তুমি যে খাতায় লিখেছো সেইটা দেখে রিড আউট করবে যেটা আমি দেখতে পারবো। মানে মানে তোমার ক্যামেরা অন করে সেইখানে এইগুলোকে করা মানে করতে হবে। তো এই জাতীয় জন্য আমি যেটা বলতে চাইছি যে খাতায় কিন্তু তোমরা আগে পরিষ্কার করে লিখে রাখবে। এই লেখার পেছনে কিন্তু অনেক কারণ আছে, তোমরা সফট কপির থেকেও সবকিছু করতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো যদি রেকর্ড ফর্মে না থাকে তাহলে সফট কপি কিন্তু অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। এইগুলো কিন্তু আগামী দিনেও তোমাদের কাজে লাগবে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা এই নেট সেট পরীক্ষার বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু এগুলোর প্রয়োজন আছে। তারপরে আমি যেটা এই যে বললাম না 14 প্রিন্সিপালস আমার যেটা মানে হাতে লেখা অংশ আছে সেগুলো আমি আলোচনা করে দেবো। তাছাড়া আরেকটা ভালো রাইট আপ পাওয়া গেছে যেটার প্রিন্ট আউট নেওয়া আছে, এটা আমি পরবর্তী সময়ে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। ওটা লেখার দরকার নেই, ওটা আমি সবই ইসেকে বলে দেবো, কি বলা যায়, অর্পণের কাছে এটা পাঠাচ্ছি, অর্পণকে বলে দেবো। এইগুলো তোমাদের কাছে সফট কপি থাকবে, যার ইচ্ছে হবে পড়বে। এটা আরেকটু অ্যাডভান্স লেভেল অফ কি বলা যায় সেই জাতীয় এরিয়ার আলোচনাগুলো। তাহলে যেগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট সেইগুলো কিন্তু তোমাদের মানে যেগুলো আমি হাতে লিখে করেছি তোমরাও হাতে লিখে রাখো। হলো? তাহলে কি মানে কালকে তাহলে আমার মনে হয় ক্লাস না নিলেই ভালো বলছি হবে, তাই স্যার, তো? আপনি হ্যাঁ, যদি ওই ইউনিট 1 এর মানে আর যেটুকু বাকি আছে সব লেখাটুকু পাঠিয়ে দেন তবে ভালো হয়। কারণ আমি স্যার হলো মানে প্রিন্ট আউট বের করে তারপরে লিখি তো। তো সেক্ষেত্রে আমি স্যার কালকে কলকাতা যাচ্ছি। আর ওইটুকু যদি দেয়া হয়ে যায় স্যার তাহলে পুরো ইউনিট 1 টা তাহলে পুরো আমার কাছে একটা কমপ্লিট সেট থাকে এবং তাহলে সেটা সুবিধা হবে, তাহলে কালকে বের করে নিতে পারবো। আর আরে বাবা ওখানে সেটা অনেকটা কি খরচ এখনই কম পাঠালে? হয়। শোনো, এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণগুলো কিন্তু পাঠানো যাচ্ছে না। না ইউনিট যদি ওয়ান এর আর না না ইউনিট 1 টা স্যার, অন্যান্য গুলো বলছি না ইউনিট মানে। ওয়ান এর কথাই বলছি, যেটুকু থাকবে সেইটুকুকে আমি পাঠিয়ে দেব, ঠিক আছে? কিন্তু সেইটা ও লিখে তো তোমাদের কাছে পাঠাতে পারবে না, ফলে তার না জন্য সময় লাগবে। আমি স্যার আপনার ছবি থেকে ইয়েগুলো করে না নিই, আপনি যে না ছবিগুলো সেরকম পাঠান ভাবে তো দেব সেইগুলো। না, আমার তো একটা পলিসি আছে, সেই রকম ভাবে তো এটা করা হচ্ছে না। ব্যাপারটা বোঝা গেল? এটা আমার ওর কাছেই থাকবে, ও পাঠাবে, তারপরে তুমি নিয়ে নেবে। এ তো আরো তো অনেক কিছুই আসবে। হলো? তা হ্যাঁ, তুমি যে পদ্ধতিতে করছো সেইভাবেই করবে, পরবর্তী সময় সেইভাবে আসল নিয়ে কথা নেবে। স্যার, আর্ধেকটা করলে কি হবে, বাকিটুকু আবার আর্ধেকটা তাহলে খাপ ছাড়া হয়ে যেত মানে ইউনিট 1 টা। সেটা ওরা খাপছাড়া কেন হবে? কারণ অর্ধেকটা হলো, আবার তো অর্ধেকটা এই যে অর্ধেকটা হয়েছে, আবার পরবর্তী সময় আরো অর্ধেকটা হবে, কারণ তারপরে আপ- আরো হ্যাঁ স্যার, সবসময় বাই পার্ট হবে, কোনো সময় কিন্তু একসঙ্গে হচ্ছে না, সবসময় পার্টে হচ্ছে, খাপছাড়া তো নয়। আসল কথা স্যার কেন বলছিলাম যে জেনারেল প্রিন্সিপাল হলো মানে ইউনিট 1 এর 3 নাম্বার পয়েন্ট। আর ওখানে আর দুটো পয়েন্ট ছিল হলো ফিলোসফি অফ দ্য যেটা ডিফারেন্ট বলছি স্কুল সেটা শোনো, ফাংশন। যেটা বলছি সেটা শোনো। এইটা কিন্তু একেবারে তুমি যে ফর্মাল আকারে নোট আকারে পরপর যে ব্যাপারটা ভাবতে চাইছো সে ব্যাপারে কিন্তু এই প্রেজেন্টেশনটা নয়। এখানে যেটা যেরকম ভাবে অ্যাভেলেবল হয়েছে সেগুলোকে পাঠানো হচ্ছে, আমি কিন্তু পয়েন্ট অনুযায়ী সেগুলোকে ডিসকাস করে দিচ্ছি। ফলে তুমি এরকম পরপর সবই পাবে না, কোনোটাই খাপছাড়া নয়। এইটা একটা এরিয়ার কমপ্লিট ফর্ম, এই 24 পেজেস অব্দি যেটা পাঠানো হয়েছে, তারপরের যেটা পাঠানো হবে সেটা অ্যানাদার পার্টের কমপ্লিট ফর্ম। অতএব তুমি খাপছাড়া বিষয়টা পাচ্ছ না, তুমি এইটা কিন্তু কমপ্লিট ফর্ম, ঠিক আছে? কমপ্লিট ফর্ম হচ্ছে একটা এরিয়ায়, বুঝতে পারলে? ফলে এইরকমই হবে, তোমার কালকের মধ্যে কিছুই হবে মানে সেইটা হবে না, যেমন যে পদ্ধতিতে হচ্ছে সেই পদ্ধতিতেই হবে। তারপরে তুমি তোমার যেইভাবে সুবিধে সেইভাবে তুমি লিখবে ইত্যাদি সেইটা করে, বুঝেছো তো? প্রত্যেকটার একটা মানে প্রসেস আছে, সেই প্রসেসে এগুলো হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম। স্যার কালকে অফ থাক তাহলে। হ্যাঁ সেটাই তো বলছি, তাহলে তোমরা একটু তোমাদের মতো করে একটু লেখালেখি ইত্যাদি গুলো করে নিতে পারবে, তারপরে হলো। আর আমারও হলে কি হবে, আমি ম্যাক্সিমাম এসে সন্ধেবেলাটায় নিতে পারবো, সেই সময় আমিও টায়ার্ড থাকবো। হ্যাঁ, ফলে
না নিলেও কোনো অসুবিধার কিছু নেই। এবার শনিবার দিনটা আমার একটু একটা নিজস্ব ইসে অসুবিধা রয়েছে। আমি চাইছিলাম যে শনিবার দিনকে যদি তোমরা একটু অ্যালাউ করো তাহলে আমি সন্ধ্যেবেলাটায় অর্থাৎ ৭টার সময় তাহলে একটা ক্লাস নিয়ে নিতে পারি। হলো? কারণ সামনে কিন্তু পুজোর ছুটির আগেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম কভারেজটা করে নিতে হবে। তা না হলে অসুবিধে হয়ে যাবে। শনিবার দিনটা যেটা বলো, আবার যদি সেইটা তোমাদের সন্ধ্যেবেলায় অসুবিধে হয়, তাহলে কিন্তু সানডেতে আমি ২ টো ক্লাস নিয়ে নেব। সকালে একটা আর ৩টের সময় আরেকটা। ঠিক আছে রিয়া? শনিবারে বরং একটা থাক, আর হ্যাঁ সানডেতে হ্যাঁ হ্যাঁ আপনি যদি চান দুটো নিতে পারেন, বাট শনিবারটাও তাহলে স্যার নেবেন। অফ করে তো লাভ নেই যখন সিলেবাস এতটাই বড়। হ্যাঁ হুম। স্যার, সেটাই মনে হয় অর্পণ যেটা বললো। তাহলে শনিবার দিনকে তাহলে সন্ধ্যেবেলায় আমি না আসলে কালকে শনিবার আমার একটা কাজ আছে। সেখান করে ফিরে এসে তারপরে তো নামা। আমি এক্সাক্টলি টাইমটা বলতে পারছি না। তাহলে সাধারণভাবে কি ৩টে ৩:৩০ সময় নিতে পারলে একরকম হলো। তা না হলে সন্ধ্যেবেলাটা নেওয়াটাই ভালো হবে ৭টার থেকে। তাই তো? নাকি? যেকোনো সময় তোমরা রেডি আছো? সেখানে হ্যাঁ স্যার, আপনার যদি অসুবিধা হয় তাহলে আমরা সন্ধ্যাবেলা ৭টা ৭:৩০ সময় ক্লাস করতে পারি। ৭টার থেকে করে নেবো ক্ষনে তাহলে। হ্যাঁ, কারণ অনেকেরই তো থাকে না যে সন্ধ্যেবেলা একটু টিউশন ইত্যাদিগুলো থাকে। তাই বলছিলাম যে যদি ৭টার থেকে করে নিই, এইরকম। তাহলে তোমরা স্যার টাইমটা তাহলে সেইভাবে 7টা অ্যাডজাস্ট থেকেই করো। হ্যাঁ, আর রোববার দিনকে ওই সকালে একটা নিয়ে নেবো আর ৩টের সময় আরেকটা নিয়ে নেবো। ঠিক আছে? আবার সোমবার দিনকে আমার ইউনিভার্সিটি যাওয়ার পরিকল্পনা আছে। সোমবার দিনকে আবার ক্লাস করা যাবে না। আবার এদিকে দেখো 204 এরও আমি কিছু মেটেরিয়াল পাঠিয়ে দিয়েছি। রিয়া লিখবে, তোমাদের কাছে পোস্ট করবে। তারপরে সেই অংশটাও আলোচনা করতে হবে। সিসিসির কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর এই ২ দিনের মধ্যে যদি অনেকটা করে নেওয়া যায়। তারপরে তোমাদের কোয়েরি থাকবে যখন যেখানে যেমন আমি গতদিনকে কিন্তু আমি আবার সিসিসির এন্টায়ার প্রসেসটাকে তোমাদের বলেছি। আবার যদি তোমাদের কিছু মনে হয় সিসিসির কোন অংশটুকু কিভাবে বললে তোমাদের পক্ষে সুবিধে হবে আমি সেটাও করে দেবো। হলো? যাতে পরপর আমরা ক্লাস মানে এই এরিয়াগুলোকে কমপ্লিট করে নিতে পারি। ম্যানেজমেন্টের এরিয়াটা এতটাই বড় যে এটার আলোচনারও কোনো শেষ নেই। ওই যতটুকু সম্ভব হবে ততটুকু করাবো। হ্যাঁ? তারপরে ওদিকে পিএসএন স্যার করাবেন। করিয়ে তারপরে মানে যে এরিয়াটুকু হবে সেইটাই হবে তোমাদের পরীক্ষা। ঠিক আছে? হুম? ওকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে একে বলো। স্যার, কি বলা যায় অর্পণ? এএসিআর নিয়ে একটা একটু কোয়ারি আছে আমার। বলো সেটা না, হচ্ছে বলো। যে যেদিন যেদিন ইউনিভার্সিটি গিয়েছিলাম ওই এক্সাম্পল গুলো দেখতে, অ্যাসাইনমেন্ট গুলো আমাদের দাদা দিদিদের, তো ওইখানে স্যার দেখছিলাম যে দি এএনটিএ সিরিজ অফ স্প্যানিশ প্লেস, ওই থ্রি হ্যাঁ, ক্লাসিক স্প্যানিশ প্লেস ওইটা, ওইখানে হ্যাঁ। কোন দাদার আমার ঠিক মনে পড়ছে না, তবে সেই দাদা না টি এর জায়গায় ওটাকে প্লেস করেছিল, ডি এন টি এ। তো আমার স্যার ওটা মনে হলো ওটা এর জায়গায় প্লেস করা উচিত, কারণ যেহেতু আমরা ইনিশিয়াল আর্টিকেল বাদ দিচ্ছি, এটাই হবে কি? বলো, আরেকবার একটু বলো। স্যার ওই যে BANTA সিরিজ অফ স্প্যানিশ প্লেস বলে সিরিজ অ্যাডেড এন্ট্রি ছিল একটা, হ্যাঁ, তো হ্যাঁ। সেক্ষেত্রে আমরা তো BA and B গুলোকে ইনিশিয়াল আর্টিকেল গুলোকে বাদ দিচ্ছি, না, না, কিন্তু না, না, ওই না। দাদা। আসলে না, না, না। এখানে একটা ভুল হয়েছে। এটা কোনো একটা বছরের পরীক্ষায় এসেছিল। সেখানে ANT এর জায়গায় দি দিয়ে এটা শুরু হয়ে গেছিল। সেই অর্থে। এবার অ্যাকচুয়ালি ওটার কারেকশনটা যে করেছে সেটা কারেকশন করে করেনি। তাই ওইটা ঐরকম ভাবে রেখে দিয়েছে। তুমি যেরকম জানো সেইটাকে তুমি ফলো করো। তুমি ওইগুলো কিচ্ছু দেখো না। তুমি তুমি আচ্ছা কি স্যার। জানতে চাইছো বলো? তাহলে সেইটাই আমি স্যার তোমাকে আমরা বলে তো দিচ্ছি। ডি দিয়েই করেছি, মানে আমরা টিএইচ দিয়েই অ্যান্টা সিরিজ করেছি, তো সেই ক্ষেত্রে আমরা কি ইনিশিয়াল আর্টিকেলের টি দিয়েই করব শুরু, মানে না স্যার আমরা প্লেস আমরা করব কোথায়, অ্যান্টার টি এ এর দিয়ে জায়গায় স্টার্ট না এ করব? দিয়ে, এর জায়গায়? দাঁড়াও, দাঁড়াও। এইখানে একটা বিষয় রয়েছে। এইটাই একটা ভালো প্রশ্ন করলে। এইটাই হচ্ছে ঠিক প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা যখন ডকুমেন্ট অর্গানাইজ করব, হলো? মানে ক্যাটালগ কার্ডগুলো যখন ফাইলিং করব অর্থাৎ সাজাবো, তখন আমরা আর্টিকেলের লেটারটা অ্যালফাবেটস দেখে সেই অনুযায়ী করব,
নাকি আর্টিকেলকে ড্রপ করে করব? এটাই তো প্রশ্ন, অর্পণ। হ্যাঁ স্যার, এটাই প্রশ্ন। এটাই প্রশ্ন, এটাই হচ্ছে ভ্যালিড প্রশ্ন। সাধারণভাবে কিন্তু কম্পিউটার যখন অর্গানাইজ করে তুমি দেখবে যে সে কিন্তু আর্টিকেল গুলোকে কিন্তু বাদ দিয়ে করে। হলো, তো সাধারণভাবে আমরা আর্টিকেল গুলোকে বাদ দেবো, কিন্তু আমি জানি না আমি তোমাদের বোঝাতে পেরেছিলাম কিনা, বা ওই এক্সাম্পলটা দেখবে ওই যে কি যেন বলে, আহ ওই যে ইগনুর কোর্স মেটেরিয়াল থেকেই তো তোমাদের এই যে ফাইলিং এর ইগুলোকে পাঠানো হয়েছিল, সেইখানে তুমি দেখবে সেখানে কিন্তু বলেছে যে আমরা ইনিশিয়াল আর্টিকেল গুলোকে বাদ দেবো অর্গানাইজেশনের সময়। কিন্তু সেখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি দেখা যায় যে ইনিশিয়াল আর্টিকেল হচ্ছে ইন্ট্রিগাল পার্ট অফ দা টাইটেল, হলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনিশিয়াল আর্টিকেলকে ড্রপ করবো না। হলো, সেই জন্য আমি যেটা বলছি, আমরা যখন শিখেছি আমাদের মাস্টারমশাই তিনি কি বলতেন, তিনি বলতেন যেটা হচ্ছে ফাইলিং ওয়ার্ড, অর্থাৎ যেখানে দি বাদ দিয়ে করব, তাহলে যেটা ফাইলিং ওয়ার্ড হবে সেইটাকে ফার্স্ট ওয়ার্ডটাকে ক্যাপিটাল লেটারে রাখবো। তাহলে কি হবে, যারা ফাইলার, যে ফাইল করবে, ফাইলিং এর কাজে যিনি রয়েছেন, তিনি যেইটা হাইলাইটেড থাকবে অর্থাৎ বোল্ড লেটারে থাকবে, সেই সেই অ্যালফাবেটস অনুযায়ী অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবে। বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে দিটাকে বাদ দিয়ে আমরা আনতাতেই কিন্তু আমরা ফাইলটা করব। দি দিয়ে মানে টি তে আমরা টি অ্যালফাবেটসে যাব না। বুঝলে অর্পণ? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হলো, হ্যাঁ এখন স্যার, বলি। এইগুলো, হ্যাঁ, এইগুলো কিন্তু মানে দেখো একটা কথা হচ্ছে, আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু অনেক বেশি সময় আমাদের এই সব পেপারের ক্ষেত্রে থাকতো। তখন তো অটোমেশনের এত বেশি অ্যাপ্লিকেশন ছিল না, ফলে এই জায়গার উপরে আমরা অনেক বেশি গুরুত্ব মানে পেয়েছি। কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এখন এই জায়গার একটা বেসিক কনসেপ্ট সেইটা পাওয়ার পরে তারপরে অটোমেশন পয়েন্ট অফ ভিউতে কিন্তু তোমাদের বেশি ডিভোশন মানে ডিভোট করতে হবে তোমাদের কনসেন্ট্রেশনটাকে। সেই জন্য অটোমেশনটাকেই হচ্ছে তার প্রধান বিষয়। ব্যাপারটা বোঝা গেল? এবার এই জন্য তোমাদের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ডেপথে গিয়ে কিন্তু এই ট্র্যাডিশনাল এরিয়াগুলোকে আলোচনা করতে পারি, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায়। তো এই যে আজকে তুমি পয়েন্টটা তুললে, সেই জন্য বললাম, আমরা যখন শিখেছি তখন কিন্তু স্যার বলেছিলেন যে যেটা ফাইলিং ওয়ার্ড হবে সেইটা ক্যাপিটাল লেটারে রাখতে। আর একটা কথা যেটা বলেছিলেন যে যেটা দেখতে হবে, এই যে লাইব্রেরি স্ট্রাকচার আমরা যেটা নিয়ে আলোচনা করছি, তাহলে সেইখানে স্টাফ প্যাটার্নটাও একটা ব্যাপার, স্ট্রাকচারের মধ্যে স্টাফ প্যাটার্ন আসবে। তাহলে এই স্টাফ প্যাটার্নের ক্ষেত্রে দেখা যায় যে এই যে ক্যাটালগ কার্ড ফাইল কারা করবে, আমি কিন্তু কাউকে মানে কি বলা যায়, লোয়ার লেভেলের জব আপার লেভেলের জব সেই দৃষ্টিভঙ্গিতে না গিয়ে যেটা রিয়েলিটি সেটা হচ্ছে যে যারা ফাইল করে তারা কিন্তু অপেক্ষাকৃত কিন্তু প্রফেশনাল, মানে নলেজ তাদের কম, তারা কিন্তু ওই টেকনিক্যাল গতানুগতিক কাজ করে। এবার একটা জিনিস মানে এগুলো কি জানো তো, অভিজ্ঞতা না হলে হবে না। মানে আমি মানে একটা সময় জাস্ট আমি লাইব্রেরি সায়েন্সের পরীক্ষা দেওয়ার পরে একটা দিল্লিতে একটা প্রাইভেট অর্গানাইজেশন পাবলিশিং হাউস, আমি জানি না তোমাদের বলেছিলাম কিনা, আমি এটা মানে অনেক সময় এটা রেফার করি। বিষয়টা কি বলতো, সেই অর্গানাইজেশনে কি বলা যায়, তারা ওই অন তখনকার কালেই কিন্তু, তখন ওটা কোন ইয়ার, তোমাদের তো জন্মও হয়নি, 86, 87, 88, 88, 1988, সেই সময় কি বলা যায়, মানে তাদের কিন্তু কম্পিউটারাইজড ডেটাবেস, সমস্ত জার্নাল গুলো তাদের কম্পিউটারে রাখা আছে, তার প্রিন্ট আউটও রাখা আছে। এবার কি হচ্ছে, এই যে যারা মানে এরা হচ্ছে সাবস্ক্রিপশন এজেন্সি, অর্থাৎ বিভিন্ন লাইব্রেরি যারা জার্নাল সাবস্ক্রাইব করে তাদের মানে তারা মিডিয়েটার হিসেবে জার্নাল সাবস্ক্রাইব মানে মানে তাদের প্রোভাইড করে। তাহলে কি হচ্ছে, এবার জার্নাল যে সমস্ত ইনস্টিটিউশন জার্নাল নেবে সেই জার্নালে কি বলা যায় মানে প্রথমে তাদের ইনভয়েস করতে হয়। তাহলে সেই সময় জার্নালের একটা কোড নাম্বার আছে,
মানে আমি এতটা গল্প বললাম যে ওইটা বোঝাচ্ছ না। এবার এই কোড নাম্বার ওই প্রিন্টেড ইটা দেখে বার করতে হবে। হলো। তো আমি দেখেছি যে এই কাজটা মানে আমার ওই দায়িত্বটা ছিল। তো আমার যে স্টাফেরা রয়েছে ৪-৫ জন তারা কিন্তু এই কাজটা করে এবং তারা কিন্তু সব লাইব্রেরি সায়েন্সের। তো তারা কিন্তু কাজটা করছে। এটা মানে আমি দেখছি যে সে সারাদিনই কাজ করছে। ইভেন আমি নিজেও কাজটা করতে গিয়ে দেখেছি যে আমি যতটুকু আউটপুট করতে পেরেছি, আমি দেখা গেছে যে তুলনামূলক মানে আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি এটা বোঝাচ্ছি। আমি এটাকে কি বলা যায় বাস্তবায়িত মানে পয়েন্ট অফ ভিউ তে বলছি না। যদি দেখা যায় যে তখন আমার মাইনে ৳২৬০০ ছিল, ৳২৬০০। আর আরেকজন যাকে একজন অন্য ডিপার্টমেন্ট থেকে মানে আমাদের ডিপার্টমেন্টের কাজ ভালো হচ্ছে না, সেই জন্য অন্য ডিপার্টমেন্ট থেকে একজন স্টাফ দেওয়া হলো যাতে কাজটা যতটুকু মানে পেন্ডিং কাজ আছে সেটা মানে উঠিয়ে দেওয়ার জন্য মানে সেটা করে ফেলার জন্য। তো সে কিন্তু ৳৮০০ স্যালারি পায়। হলো? মানে আমি এটা বোঝাতে চাইছি যে মানে এই যে এফিসিয়েন্সি লেভেলটা কিভাবে মানে হয়। তো তাকে দেখলাম যে দ্রুত গতিতে এগুলো বার করে দিল, আমি ভাবতেই পারছি না। ইনফ্যাক্ট আমি কিন্তু এইখানে ন্যাশনাল লাইব্রেরিতে আসার আগে আর কিছুদিন চাকরি করতে পারতাম। আমি এখানে অনেকটা টাকা মাইনে পেতাম। কিন্তু আমি এই যে এইগুলো দেখে আমি বললাম যে না, মানে আমি এই কাজের উপযুক্ত নই। সেজন্য আমি কিন্তু রিজাইন করে এর থেকে অনেক কম টাকা ৳১৫০০ য় একটা মানে দিল্লি কি যেন জেএনইউ তে আমি একটা প্রজেক্টের কাজে ঢুকেছিলাম। মানে আমি দেখলাম যে না এটা আমি কম্পিটেন্ট নই। মানে ব্যাপারটা কিন্তু আমি কি বলতে চাইছি এই যে কাজের মানে কি বলা যায় মানে এই যে পদ্ধতি বা একটা কাজ করতে করতে যে এফিসিয়েন্সি ডেভেলপ করে তা আমি যেটা বলতে চাইছি এই যে ফাইলিংটা কিন্তু একটা বড় এফিসিয়েন্সি। তাহলে এই যে গ্রুপ অফ পিপলরাই করুক না কেন তারা কিন্তু প্রফেশনালি কোয়ালিফাইড নয় এবং তারা যদি টাইটেল গুলো পড়ে পড়ে তার আর্টিকেল দিয়ে আর্টিকেলটাকে কনসিডার করবে না করবে না এটা আর্টিকেল না পার্ট অফ দা মানে টাইটেল সেটা তো বোঝা সম্ভব নয়। সেই জন্য যখন ক্যাটালগ করবে তখন কিন্তু ইনিশিয়াল লেটারটাকে ক্যাপিটাল লাগবে। বুঝতে পারলে? এইরকম একটা পদ্ধতিতে আমাদের শেখানো হতো বোঝানোর জন্য যে কেন আমরা করছি। ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে মানে ব্যাপারটা হচ্ছে যে আর্টিকেলটাকে আমরা রাখছি না। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, এক্ষেত্রে স্যার পিএসএমস এর যেভাবে মানে কম্পিউটারিস্টের ক্ষেত্রে এটা আরো বুঝতে পারলাম স্যার। পিএসএমস এর যখন এই দা এন্টার সিরিজের ক্ষেত্রে আমরা কিন্তু ওখানে স্যার ন্যাচারালি ওই দা এর পর একটা স্পেস যে ফোর অ্যালটমেন্টটা করে দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারছি, কিন্তু আমরা ওই দা এন্টার সিরিজই লিখছি, কিন্তু তার আগে ওই ইন্টিগ্রেটরের ওখানে আমরা ফোর দিয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ওই অ্যান্টা সিরিজ থেকে ওখানে তখন মেশিনকে বুঝিয়ে দিচ্ছি। মানে কেউ ধরুন এ দিয়ে সার্চ করলে তখন ওটা অ্যান্টা সিরিজ দিয়েই দেখাবে, কিন্তু আমরা টোটালি দা অ্যান্টা সিরিজটাকে ইনপুট করছি। ইনপুটে তাই করা হচ্ছে। হ্যাঁ স্যার, তা না এটাই হলে বললাম তা না স্যার। হলে আইডেন্টিফিকেশনটা পরিষ্কার করে হবে না। তাহলে সব জায়গারই বিষয়বস্তুটা এক, অবজেক্টিভটা কিন্তু একই। এবার অ্যাপ্লিকেশনটা আলাদা আলাদা। পিএসএম স্যারের কম্পিউটার প্রোগ্রামে ইন্ডিকেটর ডিজিটের মাধ্যমে এটাকে দেখানো হচ্ছে। আর আমরা যখন ম্যানুয়াল শিখেছি তখন আমাদের স্যার বলেছেন যে যেটা কি বলা যায় যেটা দিয়ে সাজানো হবে সেইটাকে ক্যাপিটাল। বুঝতে পারলে? আর এইখানে একটা বিষয় কি আছে, এখানে আমি তৈরি করেছি, আমি সাজাবো। ফলে আমার ক্ষেত্রে আমি যে পলিসিটা গ্রহণ করলাম, সেই পলিসি অনুযায়ী আমি সাজিয়ে যেতে পারব। তাই না? কিন্তু আমরা যখন কমন ফোরামে করব, তখন কিন্তু আমাদের একটা বেসিক কি বলা যায়, কি পদ্ধতিতে করব সেইটা আমাদের ভেবে নিতে হবে। বুঝতে পারলে? এগুলো অনেক ইস্যুস রয়েছে। সেগুলোকে আমাদের মাথায় হ্যাঁ, হয়েছে তাহলে? আর কিছু জিজ্ঞাসা আছে? হ্যালো? হ্যালো? না না স্যার, স্যার আর কিছু বুঝতে পেরেছি স্যার। নেই। হ্যাঁ, তাহলে এবার পরেরটা ওই মানে 20 পেজ থেকে একটু দেখো। হ্যাঁ স্যার পড়বো ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ফিচার্স অফ এ গুড অর্গানাইজেশন স্ট্রাকচার। ফার্স্ট হচ্ছে ডিভিশন অফ লেবার, হ্যাঁ dividing up the many tasks of the organization into specialized jobs. Next হচ্ছে hierarchy of authority, that is who manages whom.
নেক্সট হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল, এটাও হু ম্যানেজেস হুম। আর নেক্সট হচ্ছে লাইন ভার্সেস স্টাফ পজিশন, নেক্সট ডিসেন্ট্রালাইজেশন, নেক্সট রিয়েলাইজেশন অফ অবজেক্টিভ, next clear cut allocation of duties and responsibilities, next promotion of satisfaction, next fullest utilization of manpower, next provision for development and expansion, next coordination and cooperation, next unity of command, uh, next uh, effective system of communication, কমিউনিকেশন। next হচ্ছে higher moral, and last flexibility. হুম, এগুলো কিন্তু আমরা যে এই প্রিন্সিপালস গুলো পড়বো তখন আমরা এগুলোর কি বলা যায় ডিটেলস টুকুকে আমরা তখন আলোচনা করব। হলো? এবার নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। হলো? বলো। হ্যাঁ স্যার, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ট্র্যাডিশনাল কনসেপ্ট। অ্যাকর্ডিং টু ম্যারি পার্কার কোলেতি, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু পিপল। মানে আমাদের অ্যাকর্ডিং বিষয়টা হচ্ছে যে আমাদের কাজটা তুলে নিতে হবে মানুষের মাধ্যম থেকে, তাদের কাছ থেকে কাজটা আমাদের তুলতে হবে, যেটাই হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। তাহলে ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু পিপল। আর একজন কি বলছেন, ম্যানেজমেন্ট কনসিস্ট অফ গেটিং থিংস ডান থ্রু আদার্স। ম্যানেজ করে নেওয়া, কাজটা করে নেওয়া। নেক্সট হচ্ছে দেখো মডার্ন কনসেপ্ট, সেখানে টেইলার কি বলেছেন, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ নোয়িং এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট ইউর ম্যান টু ডু। তোমাকে কিন্তু ভালো মতো বুঝতে হবে যে তুমি কি চাও লোককে দিয়ে করা, অ্যান্ড দেন সিইং দ্যাট দে ডু ইট ইন দ্য বেস্ট অ্যান্ড চিপেস্ট। তারপরে তোমাকে দেখতে হবে সেইটা তুমি কতটা কি বলা যায় ভালোভাবে এবং কম খরচে সেটা তুমি করাতে পারছো। আর হচ্ছে কুঞ্জ অ্যান্ড ওডিলের, তিনি কি বলেছেন, ম্যানেজমেন্ট ইজ দ্য ক্রিয়েশন অ্যান্ড মেনটেনেন্স অফ অ্যান ইন্টারনাল এনভায়রনমেন্ট in an enterprise where individuals working in groups can perform efficiently and effectively towards the attainment of the goals। হলো বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি, তার মানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের পিপলদের মাধ্যম থেকে আমরা যাতে ঠিক করে মানে কাজটাকে আমরা করে নিতে পারি। তার মানে কিন্তু এইটা কিন্তু এইরকম নয় যে আমরা মানে তাদের উপরে কি বলা যায় প্রেসার ক্রিয়েট করে কাজ করা, তা না। আমরা এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যেখান থেকে আমরা বেটার আউটপুট আমরা হিউম্যান বিং এর কাছ থেকে আমরা নিয়ে নিতে পারবো। দ্যাট ইজ দি আর্ট অফ দ্য ম্যানেজমেন্ট। তাহলে কি বলছে দেখো, ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট কি বলছে দেখো, ফার্স্ট পয়েন্টে হেল্পস ইন অ্যাচিভিং গ্রুপ গোলস। নেক্সট হচ্ছে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। নেক্সট হচ্ছে রিডিউসেস কস্ট। এই যে রিডিউসেস কস্ট মানে কিন্তু মানে লোয়ার স্যালারি পে করে কিন্তু নয়, আমাকে কিন্তু কাজের সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করতে হবে যাতে আমাদের খরচটা কমে আসে, বাট নট পেইং দ্য লেস অ্যামাউন্ট টু দ্য মানে কি বলা যায় এমপ্লয়। হলো? আর কি বলছে, এস্টাবলিশ এ সাউন্ড অর্গানাইজেশন, মেনটেন স্টেবিলিটি as well as national growth and prosperity। হলো? নেক্সট দেখো functions of management according to Henry Fayol, হলো forecasting and planning, organizing, commanding, coordinating and control। এটা হচ্ছে ফেয়ল বলেছে। কিন্তু যেটা ভেরি মাচ পপুলার, যেটা আমি একটু আজকেও ক্লাসে বলেছি, যে লুথার গার্লি has proposed the functions of management with an acronym POSCOR, where P stand for planning, O for organizing, S for staffing,
D for directing, CO মানে coordinating, reporting and budget. 7 functions of management. This is very much important. হলো এগুলো কিন্তু আমাদের পরবর্তী অংশে আমরা দেখব, সেখানে কিন্তু আমরা ডিটেলস এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। হলো স্যার সাউন্ড হ্যাঁ, বলুন। অর্গানাইজেশন বলতে কি বোঝায়? কি বলছো? সাউন্ড অর্গানাইজেশন। সাউন্ড অর্গানাইজেশন মানে যেটা মানে কি বলা যায়, খুব ভালো অর্গানাইজ। সাউন্ড বলতে হচ্ছে সেখানে কোনো নয়েজ থাকবে, হলো মানে প্রপারলি কাজ করার মতো যে এনভায়রনমেন্ট, সেটাকেই বলছে সাউন্ড অর্গানাইজ। ওকে স্যার, তার মানে ওয়েল মেইনটেন্স। হ্যাঁ, ম্যানেজমেন্টে তো ঠিক মেইনটেন্স নয়, মানে এটাকে বলা যেতে পারে এনভায়রনমেন্ট সেই রকম আমাদের তৈরি। ওকে স্যার। হুম। আর দুটো পেজ আছে কমপ্লিট, এটা কি আলোচনা করে দেবো, 23 and 24, তাহলে এই পার্টটা শেষ হবে। হ্যাঁ স্যার, 6টার মধ্যে হয়ে গেলে আলোচনা করে দিন। হ্যাঁ, খুব বেশি সময় লাগবে না। এখানে দেখো, প্রিন্সিপালস এন্ড থিওরিজ প্রোভাইড দ্য ফ্রেমওয়ার্ক অফ সায়েন্স, আর প্রিন্সিপালস গিভস রাইজ টু থিওরি। Knowledge of the basic principles and theories of management helps in participating management by way of increasing efficiency and effectiveness, and helps in avoiding mistakes. Principles থাকতে হবে আমাদের, যে প্রিন্সিপালসটা বিভিন্ন থিওরির উপরে আমাদের কি করে, প্রিন্সিপালস গিভস রেইজ টু থিওরি, যে প্রিন্সিপালস এর উপরে বিভিন্ন থিওরি গুলো ডেভেলপ হলো। আর নলেজ অফ বেসিক প্রিন্সিপালস এন্ড থিওরিজ অফ ম্যানেজমেন্ট হেল্পস ইন পার্টিসিপেটিং ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে করার জন্যই আমাদের প্রিন্সিপালস এবং থিওরি গুলো জানার দরকার। এবার কি বলছে দেখো, ভেরিয়াস স্কুল অফ ম্যানেজমেন্ট থট রেকগনাইজ many theories and approaches to the management, and each has some utility and some limitation. বিভিন্ন স্কুল অফ থটস, আমাদের পরের যে মানে যে নোটের অংশগুলো থাকবে সেখানে ডিফারেন্ট স্কুল অফ থটস গুলোকে সেইখানে আলোচনা হবে। তাহলে সেইখানে কি বলছে যে প্রত্যেকটা থটের ক্ষেত্রেই দেখা গেছে তাদের কিছু উপযোগিতা রয়েছে এবং তাদের কিছু লিমিটেশন রয়েছে। হলো ম্যানেজমেন্ট প্রিন্সিপালস গিভস ফর ম্যানেজেরিয়াল অ্যাকশন। আরে তোমরা শুনতে পাচ্ছ তো? আমার স্ক্রিনটা কি হয়েছে আমি বুঝতে পারছি। হ্যাঁ আমি হ্যাঁ স্যার, স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, যারা শুনতে না পেলেই বল। ম্যানেজমেন্ট প্রিন্সিপালস গাইডস দ্য ম্যানেজেরিয়াল অ্যাকশন, দে আর ফান্ডামেন্টাল ট্রুথস অফ অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখো, এই যে সিস্টেমেটিক ম্যানেজমেন্ট ইজ বেসড অন ডিফাইন্ড লস, প্রিন্সিপালস অ্যান্ড রুলস। কেন আমরা ম্যানেজমেন্টটা জানবো, সেগুলোর কারণ। কারেক্ট অ্যাপ্লিকেশন অফ দ্য ম্যানেজমেন্ট প্রিন্সিপালস মাস্ট বি ভেরি মাচ এনকারেজ। আমরা যদি ঠিক ঠিক প্রিন্সিপালস গুলোকে অ্যাপ্লাই করতে পারি, দেখো একটা জিনিস হচ্ছে, তুমি কাউকে দিয়ে কাজ করাবে, লাঠির সাহায্যে কাজ করাবে না তাকে মোটিভেট করে কাজ করাবে, দেয়ার আর ডিফারেন্ট অ্যাপ্রোচ। হলো সেখান থেকে আগের কালে একরকম ছিল, তারপরে বিভিন্ন সময় সময় গবেষণার ফলে বিভিন্ন পরিবর্তন হয়েছে, সেগুলোই আমাদের আলোচ্য বিষয়। The aim of a library is to ensure maximum use of reading material by maximum number of users. এবার আমাদের ক্ষেত্রে ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে আমাদের এই দিকটা দেখতে, যে আমাদের রিসোর্স গুলো সবচেয়ে বেশি সংখ্যক ইউজার্সরা যাতে ইউজ করতে পারে এবং তারা ম্যাক্সিমাম বেনিফিট গেইন করতে পারে, আমরা বেশি সংখ্যক ইউজারকে সার্ভিস প্রোভাইড করতে পারি। This is to be achieved by at most economical terms. আমাদের সেখানে খরচটার দিকটাও দেখতে হবে। This involves the application of the principles of management. See, a librarian should understand the basic principles of management. He should be manager of an enterprise and should have adequate administrative acumen. তার সেই যোগ্যতাটা থাকে। The basic principles of management can be applied to the library administration
এবার এই যে এটা কিন্তু লাইব্রেরির জন্য আলাদা করে নয়, যে বেসিক প্রিন্সিপালস গুলো ম্যানেজমেন্টে ডেভেলপ হয়েছে, কারণ ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের টুল সাবজেক্ট, আমাদের কিন্তু বেসিক সাবজেক্ট টুল সাবজেক্ট হলো, with the minor modification and amendments taking into account of aims and goals of the life. এই যে ম্যানেজমেন্টে, জেনারেল ম্যানেজমেন্টের যে প্রিন্সিপালস গুলো রয়েছে, থিওরিজ গুলো রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। এবং সেইগুলোর কিন্তু সবটাই একেবারে সম্পূর্ণভাবে আমাদের লাইব্রেরির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাই বলছে ক্যান বি অ্যাপ্লাইড টু লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন উইথ মাইনর মডিফিকেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য এইমস অ্যান্ড গোলস অফ লাইব্রেরি। আমাদের লাইব্রেরির এইমস অ্যান্ড গোলস এর উপরে ভিত্তি করে সেইটাকে আমাদের কি বলা যায়, সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে হবে। The necessity of the following principles of scientific management was explained by Frederick W. Taylor as follows. কি বলছেন? Number 1, that the whole country was suffering a great loss due to inefficiency found in their daily jobs. That the remedy for curing it lay in providing systematic management. That systematic management was a true science based on defined laws, principles, and rules. Next, that these principles were applicable to all kinds of human activity. That if and when these principles are applied correctly, the result must be very much encouraged. এটা টেইলার বলেছে। এবার আমরা কনক্লুশনে আসি। কি বলছে? ম্যানেজমেন্ট ইনভলভস প্ল্যানিং, ডিজাইনিং, ইনিশিয়েটিং actions and monitoring activities. In other words, it is a policy making, policy control, and monitoring process. Administration, on the other hand, involves implication of the policies, procedures, rules, regulation as set up by the manager. আমরা এই অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট ইত্যাদি এইগুলোর যে কি বলা যায়, যে পিন পয়েন্টলি ডিফারেন্স, এইগুলো কিন্তু আমরা পরবর্তী অংশে যেগুলোকে আমরা মানে আমি পাঠাবো, সেখান থেকে কিন্তু আরো স্পেসিফিক ভাবে আমরা জানতে পারবো। বারবার করে বলছি, এটা কিন্তু একেবারে একই জায়গায় সমস্ত কিছু নোট আকারে কিন্তু তৈরি নেই, এটা বিভিন্ন অংশ থেকে কিন্তু কালেক্ট করে তোমাদের কাছে পাঠাবো। ঠিক আছে, তাহলে যে পার্ট অবধি পাঠানো ছিল এই 24 পেজেস অবধি আজকে কমপ্লিট হলো। এরপরে আমি নেক্সট পার্টটা পাঠাই, তারপরে অর্পণ সেটাকে তোমাদের কাছে পাঠালে, তারপরে লেখা হলে পরে আলোচনা করা। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে হ্যাঁ আবার স্যার। কালকে ক্লাস হচ্ছে না, তাহলে মানে কি কথা হলো, শনিবার দিনকে তাহলে সন্ধ্যে 7টার সময় একটু ক্লাস নিয়ে নেবো। সিসিসি হ্যাঁ স্যার। একটু তোমরা হ্যাঁ, স্যার। না, শনিবার 7টার সময় বরঞ্চ আমরা ম্যানেজমেন্টের যে কি বলা যায় প্রজেক্টটা, সেইটা ফাইনাল করে নেই, কারণ ওটাও তো একটা হ্যাঁ কাজ। স্যার, সেটাই ফাইনাল কথা হ্যাঁ ছিল। স্যার, হ্যাঁ স্যার, সেটা শনিবার করবেন বলেছিলেন। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ, আপনি তো ওটাই বলেছিলেন যে শনিবারের দিন করবেন এই হ্যাঁ, বিষয়ে। তাহলে শনিবার দিনকে তোমরা কিন্তু সব একটু ভেবে রাখবে তুমি কোনটা করতে চাই, তোমার পছন্দ মতোটাই করা। এর কোনো কিন্তু বাধ্যবাধক মানে কোনো এরকম নেই যে তুমি এইটা করবে, তুমি এইটা করবে, এরকম নয়। তোমার যেটা পছন্দ সেটা যদি আরেকজনও করে তাও ঠিক আছে, তোমার এরিয়াটা, ডাইমেনশনটাকে চেঞ্জ করে নেব, একই ডাইমেনশনে করব। ধরা যাক আমি যদি ABC 3টে ইউনিভার্সিটি নেই, হ্যাঁ, বাজেট পয়েন্ট অফ ভিউ, তুমি CDEF নেবে, ব্যাপারটা বোঝা গেল তো? ফলে আমাদের এইরকম কোনো বিষয় নেই যে কেউ একজন নিলে আর একজন কেউ নিতে পারবে না। নিজের যেটা ভালো লাগে, এই যে যে সমস্ত আমরা যে মানে ওই কি বলা যায় রেকর্ড অ্যান্ড এগুলোকে যেগুলো আমরা দেখেছি, ওই আলোচনা করেছি, পড়েছি, সেইগুলোর মধ্য থেকে একটু বাছার চেষ্টা করি, মানে একটা সিলেক্ট করে রাখ, যাতে কালকে এটা করতে আমি একটা শিট বানিয়ে নেব, তোমাদের কাছে ফাইনাল হয়ে যাওয়ার পরে আমি আমার রেকর্ডে সেইগুলোকে নোট করে রাখবো, যাতে মানে কি বলে যে আমি বলতে চাইছি যেটা ঠিক করবে সেটাই করবে, এরকম নয় যে ওইটা করলে বেশি ভালো হতো, এরকম কিছু না, যে কোনোটা করবে সেটাতেই তুমি তোমার মতো করে ঠিকঠাক করে করে নিতে পারো। এরকম ব্যাপার না যে
ওই 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 বিষয়টা ভালো হয়েছে, এই বিষয়টা খারাপ, তা কিন্তু না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক।